হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের আলোচনা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সাজেশন নিয়ে আলোচনা করব। ইউনিট নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায় পাঁচটা প্রশ্ন, 5 নম্বর। প্রতিটি প্রশ্নের মান 1 করে এবং প্রত্যেকটা প্রশ্নের অপশন থাকবে, বিকল্প থাকবে, সেখান থেকে খুঁজে নিতে হবে সঠিক উত্তরটি। ঠিক আছে? তাহলে রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে, তোমরা আজকে জানতে পারলে যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল প্রশ্ন পরীক্ষায় থাকবে 5টি, দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে আজকের আলোচনার বিষয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার ইউনিট নাম্বার 2, ফার্স্ট সেমিস্টার দ্বিতীয় অধ্যায়ের যে 5টা প্রশ্ন পরীক্ষায় থাকবে, কোন 5টা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কোন প্রশ্নগুলো পড়লে 5টা প্রশ্ন তোমরা কমন পাবে, 5 নম্বর তোমরা এখান থেকে পাবে, তার জন্যই আমি কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খাতায় লিখে নাও। আশা করি আমি যে কটা প্রশ্ন বলবো এই প্রশ্ন কটার থেকেই তোমরা 5টা প্রশ্ন কমন পাবেই, কমন আসবে। সেরা সাজেশন, নাম্বার 1 সাজেশন, এই সাজেশনের বিকল্প হয় না। ঠিক আছে? আমি যে কথাটা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কথা, আমার এর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছো যে হ্যাঁ স্যার, আপনার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে বিভিন্ন বইপত্র, পাঠ্যসূচি, পাঠ্য বই, টেক্সট বই ঘেটে ভাবনা চিন্তা করে, হ্যাঁ, গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপরে আমি সাজেশন তৈরি করি। এবং আমার যে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, সেই ইউটিউব চ্যানেলে আমি নিজেই আমার সাজেশন নিজেই পোস্ট করি। ঠিক আছে? আর আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা বেশি করে পড়বে রাষ্ট্রবিজ্ঞানের 5ম অধ্যায় আর 6ষ্ঠ অধ্যায়, মানে ইউনিট 5 আর ইউনিট 6, কারণ এই দুটো থেকে প্রশ্ন বেশি আসবে। ইউনিট 5 থেকে প্রশ্ন আসবে, ইউনিট 5 থেকে তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায়। ইউনিট 5 থেকে আসবে 8টা আর ইউনিট 6 থেকে আসবে 10টা। তাহলে দুটো অধ্যায় মিলে কিন্তু 18টা কোশ্চেন। অর্থাৎ যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমরা সব থেকে জোর দেবে ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 5, ইউনিট নাম্বার 6। ইউনিট 3, 5 এবং 6, ইউনিট 3, 5, 6 এই 3টা অধ্যায় বেশি করে জোর দিবে, কারণ এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসবে। হ্যাঁ, তারপরে ইউনিট 1, 2, 4 এগুলোও পড়তে হবে। ইউনিট 1 to 4 তো পড়বেই, তার পাশাপাশি 3, 5, 6টা বেশি করে পড়বে। যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি সেই অধ্যায় থেকে বেশি করে পড়বে, কারণ সেই অধ্যায় থেকে প্রশ্ন বেশি মানে নাম্বার বেশি, তাহলে পড়তে হবে বেশি। আর যে অধ্যায় থেকে প্রশ্ন কম মানে নাম্বার কম, পড়তে হবে কম। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স ইউনিট নাম্বার 2, এই অধ্যায় থেকে, মানে ইউনিট নাম্বার 2 দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 5টা। আমি এমন কিছু প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো থেকে তোমরা 5টা প্রশ্ন কমন পাবেই। আর দেরি না করে খাতা কলম নিয়ে বসো, চট করে লিখে নাও সবাই। নাম্বার 1, ইউনিট নাম্বার 2 এর কোশ্চেন বলছি। নাম্বার 1, ড্যাশ সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। ড্যাশ সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন। উত্তরটা হবে টিউটন রাই। ড্যাশ ও ড্যাশ দার্শনিকরা রাষ্ট্রকে পোলিস ও সিভিটাস বলেছেন। উত্তর লেখো গ্রিক ও রোমান দার্শনিকরা। তাহলে গ্রিক ও রোমান দার্শনিকরা রাষ্ট্রকে কি বলেছেন? পোলিস এবং সিভিটাস। খুব কমন প্রশ্ন কিন্তু এটা। পরের প্রশ্ন, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর লেখো নিকোলো ম্যাকিয়াভেলির লেখা দ্য প্রিন্স নামক গ্রন্থটি। নিকোলো ম্যাকিয়াভেলি তার পরের প্রশ্ন, নিকোলো ম্যাকিয়াভেলি তার ড্যাশ নামক গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে ড্যাশ শব্দটি ব্যবহার করেন। তাহলে নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।
এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন, ডেভিড স্টোন কর্তৃক প্রদত্ত তথ্য থেকে রাষ্ট্রের কয়টি সংজ্ঞা জানা যায়? ডেভিড স্টোন কর্তৃক তার প্রদত্ত তথ্য থেকে রাষ্ট্রের কয়টি সংজ্ঞা জানা যায়? উত্তর লেখো। রাষ্ট্রের 145টি সংজ্ঞা জানা যায়। পরের প্রশ্ন, কার মতে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র? উত্তর লেখো অ্যারিস্টটলের মতে। পরের প্রশ্ন, কে বলেছেন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে? উত্তর লেখো প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বলেছেন। পরের প্রশ্ন, কার মতে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি? উত্তর লেখো বার্জেস বলেছেন। কে রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? মানে কারা রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতী? উত্তর লিখবে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা। কে বলেছেন শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার? উত্তর লেখো কার্ল মার্কস বলেছেন। কার মতে রাষ্ট্র হলো একটি শ্রেণীর উপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র? উত্তর লেখো লেনিন বলেছেন। এই দুটো থেকে একটা আসবেই পরীক্ষায়। কি বললাম? কে বলেছেন শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার, এই কথাটি বলেছেন কার্ল মার্কস। আর কার মতে রাষ্ট্র হলো একটি শ্রেণীর উপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র, এটি বলেছেন লেনিন। উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি কার? আমি প্রথম অধ্যায়ে বলেছি উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি কার্ল মার্কসের। শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার? শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার? মানে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল এই তত্ত্বটি কার? উত্তর লেখো কার্ল মার্কস। ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি কার? কার্ল মার্কস। ঠিক আছে, এগুলো কমন প্রশ্ন কিন্তু। এর পরের প্রশ্ন, দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? কার্ল মার্কস। গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি মূল বৈশিষ্ট্যের উল্লেখ পাওয়া যায়? 4টি। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কোনটি? উত্তর লেখো জনসমষ্টি। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির জনসমষ্টিকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলির জনসমষ্টিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর লেখো 3টি। আধুনিক রাষ্ট্রের অভ্যন্তরস্থ জনসমাজকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর লেখো 3টি। নাগরিক কাদের বলে? এটা প্রশ্নটা এইভাবে না আসতে পারে। রাষ্ট্রের সদস্য বলে যাদের আইনগত স্বীকৃতি আছে এবং যারা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে ও রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অধিকার ভোগ করে তাদের কি বলে? উত্তর লিখবে নাগরিক বলে। বিদেশি কাদের বলা হয়? একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যেসব সদস্য থাকে তাদের বিদেশি বলে। প্লেটো ও অ্যারিস্টটলের মতে ড্যাশ থেকে জনসম্প্রদায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট। ড্যাশ থেকে ড্যাশ। কি বললাম? প্লেটো ও অ্যারিস্টটলের মতে ড্যাশ থেকে ড্যাশ জনসংখ্যায় একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট। 5,000 থেকে 10,000। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন? উত্তরটি হবে ট্রিটসকে। কে রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন? উত্তর লেখো ট্রিটসকে। টয়ডাফলা রশ্মি ট দন্তেশ্ব ট্রিটস কয়েকারে কে বলেছেন সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র যার সাহায্যে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে? উত্তর লেখো উইলবি বলেছেন। সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে কে বর্ণনা করেছেন? উত্তর লিখবে অধ্যাপক গেটেল বলেছেন। সার্বভৌমিকতা বলতে ড্যাশকে বোঝায়? উত্তর লেখো চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমিকতা বলতে ড্যাশকে বোঝায়?
চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। কয় ধরনের সার্বভৌমিকতা রয়েছে? উত্তর লেখো 2 ধরনের। এরপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ নেই, পশ্চিমবঙ্গের ড্যাশ নেই, উত্তর লেখো সার্বভৌমিকতা নেই। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ নেই, সম্মিলিত জাতিপুঞ্জের নির্দিষ্ট ভূখণ্ড নেই। ঠিক আছে, এগুলো কমন প্রশ্ন। তারপরে নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র? হয়তো অপশনে থাকবে ভুটান, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, তোমরা উত্তর লিখবে ভুটান। রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর লিখবে গার্নার। গার্নার রাষ্ট্রের সর্বজন সংজ্ঞা দিয়েছেন, মানে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র বা রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, এই কথাটি কে বলেছেন? কার্ল মার্কস। রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলে? সরকারকে। মানে রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলে? সরকারকে। আমি যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে 5টি। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ইউনিট নাম্বার 2 থেকে 5টা প্রশ্ন পরীক্ষায় থাকবে। আমি যে কটা প্রশ্ন বললাম এখান থেকে 5টা প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে, এখান থেকে 5টি প্রশ্ন তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে নিজেই সাজেশন তৈরি করেছি পরিশ্রম করে। ঠিক আছে, এই যে লাস্ট কোশ্চেনটা বললাম না, রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলে? সরকারকে। আর একটা বললাম রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, এটা কে বলেছেন? কার্ল মার্কস। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5টা প্রশ্ন থাকবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এর পরের ভিডিওতে ইউনিট 3, 4, 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তোমাদের তো আমি বলেই দিলাম যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে তোমরা এখন থেকে বেশি করে জোর দাও ইউনিট 3, 5, 6। ইউনিট 3, 5, 6 এই 3টা ইউনিট থেকে বেশি করে পড়বে। আর তার আগে পড়তে হবে ইউনিট 1, 2, 4। ইউনিট 1, 2, 4 পড়বে, তারপরে বেশি করে পড়বে ইউনিট 3, 5, 6। ঠিক আছে, যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি থাকবে মানে নাম্বার বেশি সেখান থেকে পড়বে বেশি, যে অধ্যায় থেকে প্রশ্ন কম থাকবে মানে নাম্বার কম সেখান থেকে পড়বে কম। ঠিক আছে, এইভাবে পড়াশোনা করো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলেই এরপরে ইউনিট 3, 4, 5, 6 এই ইউনিটগুলোর সাজেশন তোমরা পাবে। বিশেষ করে ইউনিট 5, 6 থেকে কিন্তু প্রশ্ন বেশি, এই দুটো থেকে বেশি করে পড়তে হবে। আর আজকে আমি ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে 5টা প্রশ্ন কমন পাবে তোমরা। ঠিক আছে, রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।